এবং 5 তারিখে জনসমাগম ঘটানোর জন্য একটা ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব ভাষণ দেবেন এবং জুলাই ঘোষণা করবেন। জুলাই ঘোষণা করলে বাংলাদেশের কি হবে, বাংলাদেশকে উনি কোথায় নিতে চান, কি অবস্থা হবে বাংলাদেশের, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় যাবে, সেই বিষয়টি নিয়ে দেশবাসী উদ্বিগ্ন এরই মধ্যে। আর আরেকটা কথা বলতে চাই, আমরা যে চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান জেনারেল হারুন ইন্তেকাল করেছেন, তিনি কিভাবে মারা গেছেন, কি কি হয়েছে, তিনি চট্টগ্রাম ক্লাবে কেন গিয়েছিলেন, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। আমাদের প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট মহোদয়, তিনি কি আছেন, বঙ্গভবনে আছেন কি নেই, সেই বিষয়টিও আমরা আলোচনা করব। থাকলে তার কি করণীয় উচিত সেটাও কথা বলতে চাই। রংপুরে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, সেটি আপনারা অনেকে জানেন। সংখ্যালঘুদের উপর সারা দেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন হয়, সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব। আর হচ্ছে আগামীকাল 5ই আগস্ট 1 বছর পূরণ হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের। না, 5ই আগস্ট 8 তারিখে 1 বছর পূর্ণ হবে, কিন্তু 5ই আগস্ট ঘটনাবহুল একটা দিন। 1 বছর পূর্তি তারা করবে, সেই 1 বছরে কি হতে যাচ্ছে, কি হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি। আপনারা লাইভটি যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেল 16-এ যারা আছেন এবং ফেসবুক পেজে যারা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের গেস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বাসেডর হারুন আল রশিদ। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আমাদের দর্শক অনেকে যুক্ত হয়ে গেছেন এর মধ্যে, জেনারেল হারুন কিভাবে চট্টগ্রামে খুন হলেন, নাকি আত্মহত্যা করলেন, নাকি অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমরা একটু জানতে চাই। জি, তাঁর আত্মার শান্তি কামনা করি, প্রথম কথা হচ্ছে এটি। জি, ধন্যবাদ ইসমাইল ভাই। আগস্ট মাসে প্রথম আপনার সাথে বসলাম মনে হয়। আমি সবার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 15ই আগস্ট আমরা সবাই জানি বাংলাদেশের জনককে হত্যার মধ্য দিয়ে, তার পরিবারকে সপরিবারে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা ছিল, তার যে পশ্চাৎগমন, সেটা মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করেছেন, কিন্তু আমরা কেউ এই পশ্চাৎগমনটাকে ঠেকিয়ে রাখতে পারিনি। 1972 সালে জাতির পিতা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে দেশটা হবে একটা অসাম্প্রদায়িক আপনার গণতান্ত্রিক আধুনিক দেশ। 72 সালের 16ই ডিসেম্বর বোধহয় আমাদের এই সংবিধানটা আমরা গ্রহণ করেছিলাম। চিন্তা করে দেখুন এটা কত বড় একটা স্বপ্ন ছিল, এবং এই স্বপ্নটাকে আপনার ওই দিক থেকে দেখলে আর মানে এটার মহত্ব বা মাহাত্ম দুইটাই বোঝা যাবে যে 57টা মুসলিম দেশ বর্তমানে পৃথিবীতে আছে, মুসলিম প্রধান দেশ। কোনো দেশে কিন্তু আপনার আদর্শ আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম নাই, কোনো দেশেই নেই। একটা মুসলিম দেশও আপনি দেখাতে পারবেন না যেটাতে একটা আধুনিক গণতান্ত্রিক পদ্ধতি আপনার সেখানে কায়েম আছে। কিন্তু আমাদেরকে এই স্বপ্নটা জাতির পিতা দেখানোর পর বাংলাদেশের মানুষের ওই একটা সুযোগ সৃষ্টি হয়েছিল পৃথিবীর বুকে একটা মর্যাদা গ্রহণ করার, যে মর্যাদাটা হবে যে 57টা মুসলিম প্রধান দেশের মধ্যে, বা তখন যদি আরো 2-1টা কম থাকে বা বেশি থাকে, অর্থাৎ পুরো মুসলিম প্রধান বিশ্বে বাংলাদেশ একমাত্র একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। যদি আমরা 72-এর সংবিধানের সেই চেতনাকে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে বিশ্বের বুকে বাংলাদেশের যে মর্যাদা থাকতো সেটার আপনার রোশনাই বলেন, সেটার যে মূল্য এইটা, এবং তার ফলে আমরা জাতি হিসাবে যে মর্যাদা লাভ করতাম সারা বিশ্বে, সেটা অভাবনীয়, অতুলনীয়। কিন্তু সেই স্বপ্ন আমাদের কখনোই পূরণ হয় নাই। আমরা শুরু করেছি স্বাধীন বাংলাদেশে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে, অর্থাৎ আমরা যে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র থেকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রে পদার্পণ করব, এই জিনিসটা রাষ্ট্র গঠনের অর্থাৎ স্বাধীনতা 3.5 বছরের মধ্যে তারা শেষ করে দিল জাতির পিতাকে হত্যা করে। শুরু হয়ে গেল আপনার যেই ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপনার তাদের হাজার হাজার সৈন্যকে মেরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
আপনার সারা বিশ্ব ভ্রমণ করে সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতাকে উনি ত্বরান্বিত করেছেন। কিন্তু আপনি দেখবেন এই নিমক হারাম জাতি এই সাম্প্রদায়িকতাকে এমনভাবে গড়ে তুলেছে। আমি দেখলাম যে বাংলাদেশের কোথাও কিন্তু দেখেন ইন্দিরা গান্ধীর নামে একটা রাস্তাও নাই। একটা রাস্তা বোধহয় ওই একটা গলি আছে ফার্ম গেটের দিকে, যে সেটা ইন্দিরা, এখন কি সেটা ওই ইন্দিরার নামে না কার নামে আমি এটা কিন্তু জানি না। ও আচ্ছা 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 আচ্ছা, যদিও থাকে, এটা আপনার অপমান করা হয়েছে ইন্দিরা গান্ধীকে। আর যে কয়েক হাজার যে ভারতীয় সৈন্য আমাদের জন্য জীবন দিল, তাদের নামে কি আমাদের দেশে একটা স্মৃতিস্তম্ভ আছে? কিচ্ছু নাই। অর্থাৎ দেখেন, আজকে বাংলাদেশে জঙ্গিরা বাংলাদেশটাকে শাসন করছে। বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার যে উচ্চতায় নিয়ে এসছেন, বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে, সেগুলোর সবকিছু তারা ভোগ করছে। আপনার মেট্রো রেল বলেন, রেল লাইন বলেন, ঢাকা শহরের যেসব বড় বড় অবকাঠামো, পদ্মা সেতু, এবং দরিদ্র মানুষগুলাকে উনি যে ধরনের আর্থিক সহায়তা দিয়েছেন, তাদের বাড়ি করে দিয়েছেন। হ্যাঁ, লক্ষ লক্ষ গৃহহীন মানুষ শেখ হাসিনার আমলে গৃহ পেয়েছে। এর সব কিছু সুযোগ এই ইউনূস সরকার গ্রহণ করছে, ভোগ করছে, কিন্তু কোনো কিছু জাতিকে দিচ্ছে না। কিন্তু আমরা দেখছি যে এই সুযোগটাও কিন্তু যদি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারত সেই সময় আমাদের যদি দেশ শাসনের সহযোগিতা না দিতেন, তাহলে কত বছর লাগতো বাংলাদেশ স্বাধীন হইতে, বা আদৌ হতো কিনা এটা কিন্তু আমরা জানি না। কিন্তু জিনিসটা দেখেন, ওরাও এটাকে নিয়ে গেছে, জঙ্গিরা, হিন্দু ঘৃণা যারা করে, ভারত বিদ্বেষ যারা করে, যে ইন্ডিয়া তার স্বার্থে আপনার এই পাকিস্তানকে ভাগ করেছে। অর্থাৎ সে একটা ঘৃণার জায়গা থেকে জিনিসটাকে দেখে, যে দেশটাকে স্বাধীনতার জন্য যে এত হাজার ভারতীয় সৈন্য প্রাণ দিল, একটা রাষ্ট্র সেই পরাশক্তির আমলে একটা পরাশক্তির সাথে আপনার চুক্তি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এগিয়ে আসলো। এটার জন্য কোনো কৃতজ্ঞতা বাংলাদেশের কোনো তরফ থেকে কখনো আমরা কিন্তু দেখি নাই। আমরা একটুখানি দেখেছি মুজিব বর্ষে বঙ্গবন্ধুর যখন জন্মশতবার্ষিকী হয়, তখন ভারতের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট, এরা এসেছিলেন। আর একটা জিনিস দেখেছি আমরা, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলে আপনার বিদেশি বন্ধু বলে বিদেশে যারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন, সেখানে কিছু ভারতীয়কে সম্মান জানাইতে, কিন্তু এটাও কিন্তু ভারতের জন্য এক্সক্লুসিভ ছিল না। এটা সারা বিশ্বের, অস্ট্রেলিয়া থেকে যেখানে যাকে আমরা পেয়েছি, ঠিক আছে, তাদেরকে সম্মান জানানো দরকার ছিল। কিন্তু দেখেন, এত বড় সহযোগিতা করার পরেও শুধু হিন্দুদের ঘৃণা করতে হবে, ভারতকে ঘৃণা করতে হবে, এবং এই ঘৃণা না করলে সাধারণ বাংলাদেশিরা ভেস্তে যেতে পারবে না। এই যে আপনার কুরুচিপূর্ণ, আপনার পশ্চাৎপদ এবং ইসলামের ধ্যান ধারণার সাথে মিলে না, কিন্তু এই যে মিথ্যাবাদী আপনার মৌলবীগুলো আছে, দেখেন এই যে কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, আমি এই দুটাকে কেন বারবার বলি, বা আজহারি, এদেরকে দেখবেন এরা কিন্তু কোনো সত্য কথা বলে না। তারপরও আমরা বাংলাদেশের মানুষ এতটাই আমরা ধর্মান্ধ হয়ে গেছি যে এদেরকে অনুসরণ না করলে কিন্তু মনে হয় যে আমরা বেহেশতে যাব না। অথচ আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি, কাজী ইব্রাহিম যেসব অপরাধ করেছে বা মনোয়ার যেসব অপরাধ করেছে, শুধু তাদের বক্তৃতার মাধ্যমে ঘৃণা ছড়ানো ছাড়াও যে কোরআন হাদিসের নামে যে সারাক্ষণ যে মিথ্যা কথা বলে, এই জন্য কিন্তু ওদের ইসলামের দৃষ্টিতে এদের কিন্তু ঈমান নাই, এরা চিরজাহান্নামী। অথচ এই মানুষগুলোর ঘৃণা নিয়ে, এরা যে ঘৃণা আমাদেরকে ছড়িয়ে দিয়েছে, সেই ঘৃণা দিয়ে আমরা আমাদের দেশের সব উন্নতি বন্ধ করে দিলাম। একদিক থেকে ভারতের প্রতি অকৃতজ্ঞতা, আরেক দিক থেকে আপনার যখনই মুক্তিযুদ্ধের মূল শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাদেরকে আপনার ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র। আপনি ৭৫-এর ১৫ই আগস্ট দেখেন, আপনি আচ্ছা, আপনি ৭৫-এর ১৫ই আগস্টের কথা বঙ্গবন্ধুকে স্মরণ করলেন। ৭৫-এর ১৫ই আগস্ট যে উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ২৪শে আগস্টে যে উদ্দেশ্যে আবার শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে, এর মধ্যে মিল অমিল কি দেখতে পান আপনি? দেশ এখন কোন দিকে যাচ্ছে, ৭৫ কোন দিকে যাচ্ছে, একটু যদি তুলনামূলক। আমি একটু আসি। হ্যাঁ, থ্যাংক ইউ ইসমাইল ভাই। শুনেন, যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ৭৫-এর ১৫ই আগস্ট একটা ছিল, আবার দেখেন ২০০১ সালের ২১শে আগস্ট, হ্যাঁ, বোমা মেরে আপনার গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের পুরো নেতৃত্বকে আপনার ধ্বংস করে দেওয়ার আরেকটা হলো।
তখন আওয়ামী লীগ আপনার বিরোধী দলে, এবং এই জিনিসটাকেও কিন্তু ধ্বংস করতে চাইলেও আওয়ামী লীগকে, এই বদনামও কিন্তু আওয়ামী লীগকে দেয়া হইল। এমনকি একই কথা বলা হয় আপনার ৭৫-এর ১৫ই আগস্ট নিয়ে, যে আওয়ামী লীগই বঙ্গবন্ধুকে খুন করেছে। আবার এই দুইটা তারিখের পরে এরপরে আসলো আপনার ২০২৪-এর ৫ই আগস্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বৈধ ক্ষমতা থেকে সরে যেতে হলো। একদিক থেকে কাকতালীয়, আর একদিক থেকে আপনার প্রকৃতির নিয়ম বলতে পারেন, যে আগস্ট মাস আসলে আমাদেরকে কিন্তু স্মরণ করিয়ে দেয় যে বাংলাদেশের শত্রু কারা, মিত্র কারা। আপনার প্রতিটা জায়গায় আমরা দেখেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কি হারিয়েছে, আপনার শেষ প্রশ্নটার উত্তর দিতে গিয়ে বললাম, সেদিন আমরা জাতির পিতাকে শুধুই হারাইনি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সারা বিশ্বে মুসলিম জাহানের মধ্যে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা মুছে গেছে। আমি আবার বলছি, সেই জিনিসটা যদি পূরণ হতো, বিশ্বে বাংলাদেশের মর্যাদা এইভাবে সবাই বলতো যে দেখো মুসলিম বিশ্বে এখন যেটা বলা হয় যে কোনো দেশ নাই, আমি বলছি, আপনি বলছেন, পৃথিবীর সবাই বলে যে মুসলমান বিশ্বে, অর্থাৎ আরব বিশ্ব বলুন, অর্থাৎ মুসলিম প্রধান দেশগুলোতে একটা দেশও নাই যেটা সত্যিকারে গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র। আমরা কিন্তু সেটা গড়তে পারতাম, এবং সেটা জাতির পিতাকে যদি হত্যা না করা হতো, আমরা সেটা গড়ে পৃথিবীর বুকে আমরা ওই মর্যাদাটা পেতে পারতাম। তারপর ২০২১-এর গ্রেনেড হামলার উদ্দেশ্যটা দেখেন, শেখ হাসিনাকে মেরে ফেলা এবং সমগ্র আওয়ামী লীগকে মেরে ফেলা। না, ২০২১ ২০০১-এর ২১শে আগস্ট, ২০০৪-এর ২১শে আগস্ট। হ্যাঁ, সেখানে করে আপনার পুরো জিনিসটা কি ছিল, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করে দেয়া, এবং সেটা করলে কি হবে, একটা আপনার ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী এবং একটা ধর্মীয় রাষ্ট্র কায়েম করতে সুবিধা হবে। এরপরে এসে কি জানেন, এরপরে আসলো একই পদ্ধতিতে আসলো আপনার ২০২৪-এর ৫ই আগস্ট। এখন আমরা যদি জিনিসটা দেখি, কিভাবে দেখি, আপনি দেখেন আমরা কি হারালাম, আপনি যেটা বললেন কি পেতে পারতাম, এটার পার্থক্যটা বোঝা যায় যদি আমরা গত এক বছরে ইউনূসের আমলে বাংলাদেশ যেভাবে চলেছে সেটাকে যদি আমরা একটু মূল্যায়ন করি। আমরা এর আগে আপনার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসন দেখেছি ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত। তারপরে আমরা তারেক রহমান সাহেবের আপনার পরোক্ষ শাসন দেখেছি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত। অর্থাৎ তারেক রহমান সাহেব সরকার প্রধান হলে কি করবেন সেটা উনি ২০০১ থেকে ৬-এর মধ্যে কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন। কারণ ওই সরকারটা, প্রধানমন্ত্রী খালেদা জিয়া যদিও প্রধানমন্ত্রী ছিলেন, উনি হয়ে গিয়েছিলেন একটা আপনার শুধু শিখণ্ডী। রাষ্ট্র চলেছে কিন্তু তারেক রহমানের পরিকল্পনায় এবং ওনার পরিচালনায়। সেখানে আমরা দেখলাম ২১শে আগস্ট। আপনার ২১শে আগস্ট বাংলাদেশের রাজনীতিতে এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের শক্তির যে মেলবন্ধন হওয়ার একটা সুযোগ ছিল, অর্থাৎ আপনার মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের বিপক্ষে আদা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাওয়া বিএনপি, এদের মধ্যে একটা আপনার এক ধরনের সহাবস্থানের স্বপ্ন কিন্তু এই ২১শে আগস্ট কিন্তু ধ্বংস করে দেওয়া হলো ২০০৪ সালের। হ্যাঁ, তারপরে আর কিন্তু এই দুই শক্তির মধ্যে মিলনের কোনো সুযোগ আর আসলে দেখা যায়নি। গত এক বছরেও দেখা গেছে যে বিএনপি বলুন, জামাত বলুন, আওয়ামী লীগের বিরুদ্ধে, অর্থাৎ ২০২৪ সালের আপনার এই জুলাই আগস্টের এই অনাচারে যারা যারা যুক্ত হয়েছে, তারা বামপন্থী হোক, ডানপন্থী হোক, ইসলামিক পন্থী হোক, এদের যে কারো বাংলাদেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, প্রেম নাই, সেটা কিন্তু গত এক বছরে ইউনূসের আমলে আমরা প্রমাণ পেয়ে গেলাম। ইউনূস আমাদের কি দিল? ইউনূস দিল ঘৃণা। নতুন করে আপনার ভারত ঘৃণা বৃদ্ধি পেল, নতুন করে হিন্দু ঘৃণা বৃদ্ধি পেল। গত এক বছরে আপনি জানেন যেইভাবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, সেটা কিন্তু আগের সব রেকর্ড ভঙ্গ করে ফেলেছে। যদিও বাংলাদেশের হিন্দুরা কখনোই একটা আদর্শ রাষ্ট্র পায় নাই। আমি অন্য জায়গায় বলেছিলাম, আপনি দেখবেন মুক্তিযুদ্ধে ধর্মীয় গোষ্ঠী হিসাবে বা ধর্মীয় সমাজ হিসাবে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি হিন্দু নারী, আপনি সংখ্যানুপাতে দেখলে হিন্দু নারী বেশি আপনার ধর্ষিত হয়েছে, এবং হিন্দুদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করা হয়েছে, হিন্দু বাড়ি সবচেয়ে বেশি পুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ধর্মীয় সম্প্রদায় হিসাবে মুসলমানদের থেকে হিন্দুদের কিন্তু আপনার অবদান বেশি, অথচ সেই হিন্দুকে স্বাধীন বাংলাদেশে ক্রমাগত অত্যাচার সয়ে যেতে হচ্ছে। তারপরেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তারা এক ধরনের আপনার
মনস্তাত্ত্বিক প্রোটেকশন পায়। কারণ হলো আওয়ামী লীগ অন্তত কাগজে কলমে ৭২-এর সংবিধানের প্রতি এক ধরনের আপনার আনুগত্য দেখায়, যদিও সেটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হয় না, বা সেটা বাস্তবায়ন করার মতো প্রজ্ঞার পরিচয় আমরা আওয়ামী লীগ থেকে পাই নাই। কিন্তু এই যে আপনার যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন, এই যে আওয়ামী লীগের মধ্য দিয়ে ক্ষীণভাবেও জল করে, সেই প্রোটেকশনটুকুর কারণে মনস্তাত্ত্বিকভাবে দেখবেন বাংলাদেশের সংখ্যালঘুরা আওয়ামী লীগের প্রতি আপনার তারা দুর্বলতা প্রকাশ করে। তারপরে আপনার এরপরে আমরা কি দেখলাম, এই ইউনূসের আমলে প্রথম হলো যে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা সর্বকালের রেকর্ড ভঙ্গ করে ফেলছে। তারপরে দেখেন এই ইউনূস এই রক্তচোষা বদমাশ সারা পৃথিবীতে তরুণদের কথা বলে গত 40-50 বছর হাজার হাজার পুরস্কার গ্রহণ করেছে। সে কি করলো গত 1 বছরে? আপনার তরুণ সমাজকে পুরোপুরি ধ্বংস করে দিল। আজকে শিক্ষা নাই, আজকে বাংলাদেশের একটা তরুণের সামনেও কিন্তু কোনো স্বপ্ন নাই। কিসের স্বপ্ন আছে? ওই যে লাল বদর, লাল সন্ত্রাসী এনসিপিতে যোগ দাও এবং তোমরা চাঁদাবাজি করো, চাঁদাবাজি করে কোটিপতি হও, 500 কোটি 1000 কোটি টাকা কামিয়ে নাও। এইভাবে কি বাংলাদেশের সব তরুণ 500 কোটি 1000 কোটি টাকার মালিক হতে পারবে? পারবে না। অর্থাৎ এনসিপির স্বপ্নই এখন তরুণদের স্বপ্ন হয়ে গেছে, চাঁদাবাজি করার। কিন্তু এটা তো একটা অবৈধ পথ, একটা নিষ্ঠুর পথ। ফলে আজকে বাংলাদেশের তরুণদের দেখেন সব স্বপ্ন কিন্তু এই ইউনূস আপনার ধ্বংস করে দিল। এরপরে আপনি দেখেন বাংলাদেশের কোনো ধরনের উন্নতি, আপনার অবকাঠামো বলেন, যেই অবকাঠামো শেখ হাসিনা গড়ে দিয়ে গেছেন, সেই অবকাঠামোর উপর বসে এই ডাকাতগুলো আপনার সরকার চালাচ্ছে। বাংলাদেশের কোথাও কি একটা নতুন রাস্তা হচ্ছে? কোথাও কি একটা নতুন ব্রিজ হচ্ছে? কোথাও কি একটা নতুন পাওয়ার স্টেশন বসছে? কোথাও কি নতুন শিল্প কলকারখানা স্থাপিত হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। আপনি ইউনূস কিভাবে কয়েকটা ফরেন কারেন্সি নিয়ে বসে আছে? কারণ হলো আপনি খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশে যারা অর্থনৈতিক চালিকা শক্তি, যারা জিনিসপত্র আমদানি করতো, সব বন্ধ, কোনো নতুন এলসি খোলা হয় না। অর্থাৎ বাংলাদেশে যদি শিল্প কলকারখানা চালু থাকে তখন আপনার বিদেশ থেকে আমদানি হয়। এই আমদানি বন্ধ মানে বাংলাদেশি শিল্প কলকারখানা বন্ধ। আমদানি বন্ধ মানে ওই ইউনূস এবং তার ডাকাত বদমাশগুলা ফরেন কারেন্সি রিজার্ভে কিছু টাকা দেখাতে পাচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে তো দেশের উন্নতি সবকিছু আপনার বন্ধ। এটা গেল আরেকটা। তারপরে আপনি দেখেন ইউনূস শুধু আর যেইভাবে ইউনূস বাংলাদেশকে ক্ষতি করেছে, সেটা হলো বাংলাদেশকে সারা বিশ্ব যেইভাবে চিনে ফেলেছে যে এইটার মধ্যে কোটি কোটি ইসলামিক জঙ্গি লুক্কায়িত আছে, এটা সারা পৃথিবী কিন্তু দেখে ফেলেছে। এবং আমরাও নিজেরাও জানতাম না যে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতকে এত ঘৃণা করে, হিন্দুদেরকে এত ঘৃণা করে। এই যে সবকিছু আপনার প্রকাশ পেয়ে গেল। হিন্দু বলতে মানুষের উপর যে এত অনাস্থা, এত ঘৃণা, মানে আমরা যদি হিন্দু না বলি, সংখ্যালঘু না বলি বা অন্য কারো, তো এটা ভারতেও যদি আবার এটা শুরু হয়, মুসলিম বিদ্বেষ কঠোরভাবে শুরু আছে দাঙ্গা টাঙ্গা টুকটাক এই সেই শব্দ সেই আছে, কিন্তু এইভাবে যদি ভারতে শুরু হয়, বাংলাদেশের থেকে ভারতে মুসলিমের সংখ্যা বেশি, 25-30 কোটি, সেই তখন তারা যাবে কোথায়? এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই প্রসঙ্গে যদি আর না থাকি, আমরা ওই যে হারুন সাহেব সম্পর্কে কেউ কিছু কথা শুনতে যাচ্ছে, যে ওখানে জেনারেল হারুন, আমাদের সাবেক সেনাপ্রধান, তিনি নিহত হয়েছেন। কিভাবে হয়েছেন কেউ প্রশ্ন তুলছেন। তার কি ইয়ে হবে না কেন, ময়নাতদন্ত হবে না কেন, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। আপনার কোনো কিছু জানা থাকলে একটু যদি বলতে চান। জেনারেল হারুন সম্পর্কে আমি আসছি। দেখুন, তার মানে হলো যদি গত 1 বছর বাংলাদেশ ধ্বংসের আপনার সবকিছু বাংলাদেশের মানুষ বিবেচনা করে দেখে, তাহলে তারা বুঝতে পারবে যে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি এবং আওয়ামী লীগের শক্তি এবং এর বিপরীত স্রোতে গেলে বাংলাদেশ কিভাবে ধ্বংস হবে, তার যে ধারাবাহিকতা চলছে ইউনূসের আমলে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 2024-এর যারা জঙ্গিদের পক্ষে গেছে, সেই বিএনপি থেকে যারাই ভবিষ্যতে বাংলাদেশ পরিচালনা করতে আসুক, এই যে বাংলাদেশ একটা পশ্চাৎমুখী ধারায় প্রবাহিত হচ্ছে, এইখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া কেউ কিন্তু বাংলাদেশকে আর তুলে আনতে পারবে না। বাংলাদেশের সামনে আজকে 2টা চয়েস, একটা হলো আপনার সোমালিয়া, আফগানিস্তান হয়ে যাওয়া, মানুষের ক্ষুধা দারিদ্র এগুলা বেড়ে যাওয়া, হ্যাঁ, এই চয়েস, অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশকে শাসনের সুযোগ দিয়ে তিনি বাংলাদেশকে যেই উন্নয়নের ধারায় নিয়ে গিয়েছিলেন সেই উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা। এখন জেনারেল হারুন সম্পর্কে বলি। দেখুন, জেনারেল হারুনকে খুব সম্ভবত আওয়ামী লীগ সরকার আপনার সেনাবাহিনী প্রদান করেছিলেন।
তারপরে আসার বিএনপি 2001 সালে ক্ষমতায় আসার পর ওনাকে বাদ দিয়ে তাদের পক্ষে কাউকে করার জন্য ওনাকে অস্ট্রেলিয়া রাষ্ট্রদূত করে পাঠান। অস্ট্রেলিয়া রাষ্ট্রদূতকে বাংলাদেশে, যেহেতু এটা কমনওয়েলথ কান্ট্রি, হাই কমিশনার বলে, তো উনি অস্ট্রেলিয়া হাই কমিশনার থাকাকালে ওইখানে সাইফুর রহমান সাহেব, প্রাক্তন ফাইন্যান্স মিনিস্টার, তো ওই সাইফুর রহমানের কোনো একটা ভাতিজাকে সেখানে পোস্টিং দেওয়া হয়। তো পোস্টিং দেওয়ার ফলে হারুন সাহেব আর এই ভাতিজার মধ্যে কোনো একটা গন্ডগোল হয়। হারুন সাহেব ওইখানেও কিন্তু বেশি দিন রাষ্ট্রদূত থাকতে পারেননি, ওনাকে কিন্তু ওই আপনার কিছুদিনের মধ্যে উইথড্র করে খালেদা জিয়া সরকার নিয়ে আসে। তা আমরা দেখেছি যে জেনারেল হারুন আপনার সাবেক সেনাবাহিনী প্রধানদের মধ্যে আমরা দেখি না যে খুব একটা আপনার বুদ্ধিবৃত্তিক ভাবে কিছু আপনার সংযোজন করতে পারে। বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানরা এরকম আমরা খুব একটা দেখি না, সবাই প্রাইভেট লাইফে চলে যান। কিন্তু জেনারেল হারুন মুক্তিযুদ্ধের পক্ষে সবসময় উনি সরব ছিলেন, উনি নিজে একজন বীর প্রতীক। এবং আজকে জেনারেল হারুনের মৃত্যু কিভাবে হয়েছে সেটা আমাদের যেটা বুঝতে হবে যে হয় তিনি মনের আঘাতে মারা গেছেন, না হলে ইউনূসের সরকার ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলেছে। কিন্তু আমরা একজন দেশপ্রেমিক, একজন মুক্তিযোদ্ধাকে হারালাম এই আগস্ট মাসে। এটা আমাদের জন্য চরম একটা অপমান। আমি এই অপমানে দগ্ধ হচ্ছি। জেনারেল হারুনের প্রতি আমার শুভেচ্ছা, আমার শ্রদ্ধা জানাচ্ছি। আচ্ছা, এই যে ময়নাতদন্ত না করার একটা কথা উঠছে, আমি জানি না আগামী কয়েক ঘন্টার মধ্যে কি হবে, এইটাকে আইনের দৃষ্টিতে আপনি কিভাবে দেখেন? ময়নাতদন্ত তো অবশ্য যেহেতু সন্দেহজনক, কিভাবে মারা গেলেন সেটি তো অন্তত ময়নাতদন্ত হওয়া উচিত কিনা দর্শকরাই বলছেন। অবশ্যই ময়না তদন্ত হওয়া উচিত। উনি তো ওনার বাড়িতে মারা যাননি, উনি কোনো হসপিটালে মারা যাননি। হ্যাঁ, এটা অবশ্যই একটা অস্বাভাবিক মৃত্যু, এটার ময়না তদন্ত হওয়া উচিত। কিন্তু আপনি ময়না তদন্ত বলার ফলে আমার যে জিনিসটা মনে আসলো, দেখেন গত জুলাই আগস্ট থেকে বাংলাদেশে যত ধরনের হত্যাকাণ্ড হয়েছে কোনো কিছু কিন্তু ইউনূস ময়না তদন্ত করতে দেয় না। যদি জেনারেল হারুনের ময়না তদন্ত না করতে দেয়, এইটা হবে তার ধারাবাহিকতা, এবং আমরা নিশ্চিতভাবে ধরে নিব ইউনূস এই জেনারেল হারুনকে খুন করেছে, এবং ইউনূসকে ভবিষ্যতে যদি ময়না তদন্ত না করতে দেয় তাহলে এর জন্য বিচারের সম্মুখীন হতে হবে। দেখ, আমরা জেনারেল হারুন সাহেবের আত্মার শান্তি কামনা করি, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, ইসমাইল ভাই রাষ্ট্রপতির বানান নিয়ে কিছু আলোচনা করুন। আচ্ছা, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি কিছু কথাই বলতে চাই। মহামান্য রাষ্ট্রপতি কি আছেন? মহামান্য রাষ্ট্রপতিকে যখন নির্বাচন করা হয়, উনি যখন রাষ্ট্রপতি হন, উনি পাবনায় গিয়েছিলেন প্রথম, পাবনায় গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বঙ্গবন্ধুর কথা বলেছেন, বঙ্গবন্ধুর সান্নিধ্যে তিনি ছিলেন, খুব গর্বের সাথে বলেছেন। কিন্তু এখন আমরা আবার শেখ হাসিনা সরকার যখন নেই, তখন আমরা প্রেসিডেন্ট মহোদয়ের কোনো কথা এখন আর শুনতে পাই না। আপনার কি মনে হয় একজন সচেতন মানুষ হিসেবে এই মুহূর্তে তার কি ভালো লাগছে কিনা? দেশের যে এই কালচার এখন সৃষ্টি হয়েছে, এই অবস্থায় তিনি কেমন আছেন? তিনি কি রাষ্ট্রপতি হিসেবে থাকতেই হবে, বা তিনি কি চিরদিন বাঁচতেই চান, বা তিনি কি সেখানে বসে ডিম পোচ খেতে চান? ওনার কি করণীয় উচিত? এবং ওনার একটা কি লেখা নাকি ভাইরাল হয়েছে, আমার চোখে পড়েনি, আপনার চোখে যদি পড়ে থাকে একটু আলোচনা করতে পারেন। জি, ওনার কি করণীয় এখন এই মুহূর্তে? ধন্যবাদ ইসমাইল ভাই, আমি ওটা দেখেছি। উনি একটা বাণী প্রকাশ করেছেন, ওনার নামে প্রকাশিত হয়েছে। এখন উনি প্রকাশ করেছেন নাকি এই ডাকাততন্ত্র প্রকাশ করেছে সেটা আমরা জানি না। সেই বাণীতে আপনার ফ্যাসিস্ট গভর্নমেন্ট বলে অনেক কিছু বলা হয়েছে। এখন যদি এই এই রাষ্ট্রপতি যদি স্বইচ্ছা এটা বলেন, তাহলে তো রাষ্ট্রপতিরই প্রথমে পদত্যাগ করা উচিত, কারণ সে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত রাষ্ট্রপতি। আবার নাকি সে অস্ত্রের মুখে এটা করেছে সেটা আমরা জানি না। এখানে সে অনেক ধরনের আপনার সুনাম করেছে, এই যে জুলাই জঙ্গিদের। আমি যে জায়গাটা আসবো, দেখেন ইসমাইল ভাই, এই রাষ্ট্রপতি বলুন, এই আপনার ওয়াকারুজ্জামান বলুন, কেউ কিন্তু 5ই আগস্ট পরবর্তী বা জুলাই আগস্টের যে ধরনের আপনার বাংলাদেশের উপর অনাচার হয়ে গেল, তার প্রতি তারা সুবিচার করেননি। আমরা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অনেক সুনাম শুনেছি, মুক্তিযোদ্ধা শুনেছি, উনি কি করেছেন এসব শুনেছি। হ্যাঁ, অবশ্য উনি ইয়েতে আপনার কি বলে দুর্নীতি দমন কমিশনে থাকা অবস্থায় উনি পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্রটা হয়েছিল সে সময় একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, এটাও আমরা দেখেছি। আবার পাশাপাশি আমরা এও শুনেছি যে উনি কোটি কোটি টাকা বানিয়ে নিয়েছেন দুদক থেকে। যদি সত্যি আমি দেখেন ইসমাইল ভাই, আমি মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি আপনার যদি প্রতিশ্রুতি থাকে, আপনি সবার আগে
মনোযোগ দেবেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, টাকা কামানোতে না। যাক, এটা যেহেতু আমরা জানি না, এ নিয়ে বেশি বললাম না, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের প্রকৃত চরিত্র ফুটে ওঠার যে সুযোগ ওনার সামনে এসেছিল সেটা ছিল এই জুলাই আগস্টের অনাচার এবং তার তৎপরবর্তী 1 বছর। সেইখানে রাষ্ট্রপতির কোনো ভূমিকা আমরা কিন্তু দেখিনি। রাষ্ট্রপতি যেন তার চাকরিটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এটাই আমাদের কাছে মনে হচ্ছে। কি অর্থাৎ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনে থাকলো কি থাকলো না, উনি জীবিত আছেন না মৃত্যুবরণ করেছেন, এগুলো নিয়ে আসলে আমাদের আর কোনো আগ্রহ নাই। কারণ হলো, জীবনে আপনার অনেক সময় অনেক ধরনের আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, ভূমিকা রাখার সময় আসে, দুর্ভাগ্যজনক সময় আসে, আপনার সুসময় আসে। যে যখনই আসুক, যখনই আপনি আপনার পদের মর্যাদা করতে পারছেন না, তখন বুঝতে হবে যে আপনি মানুষ হিসাবে সঠিকভাবে বেড়ে উঠেননি। আমি বলবো জেনারেল ওয়াকারেরও সুশিক্ষা নাই, এই আমাদের এই রাষ্ট্রপতিরও সুশিক্ষা নাই। সুশিক্ষা বলতে আপনি যদি আলোকিত এবং সুশিক্ষিত মানুষ হন, এক নির্দিষ্ট সময়ে আপনি জ্বলে উঠবেন। আপনি হ্যাঁ মরে যেতে পারেন, মানুষ তো মরেই যায়, কিন্তু আপনি মর্যাদা নিয়ে মরবেন। হ্যাঁ, আপনি আর এরা সবাই কিন্তু বয়স্ক, সেনাবাহিনী প্রধানের হয়তো বয়স একটু কম, কিন্তু রাষ্ট্রপতি তো নিশ্চিত 70 হয়ে গেছে তার, বা তারও বেশি, 70 প্লাস। এই লোকটার হারানোর কি আছে? সে যদি একটা কঠোর ভূমিকা নিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, আমরা কিন্তু তাকে চিরজীবন আপনার স্মরণ করতাম। এখন কিন্তু এই রাষ্ট্রপতি মরে যাবে, আর 10টা রাষ্ট্রপতির মতো আমরা তাকে ভুলে যাব। আমাদের তাকে স্মরণে রাখার কোনো কারণ নাই। এটা তার দুর্ভাগ্য হতে পারে যে তার সময় একটা জরুরি একটা ক্রিটিক্যাল সময় তার সময়ে তৈরি হয়েছিল, কিন্তু এই দুর্ভাগ্যের সময়, ক্রিটিক্যাল সময় দাঁড়ানোই তো মানুষের আপনার পরিচয়। আচ্ছা হারুন সাহেব, আমি এই যে ধানমন্ডি 32 মাহফুজ আলম বলেছে 1-11 পদধ্বনি শুনতে পাচ্ছি, এই আওয়াজ বেশি জোরে হচ্ছে না? আমরা তো শুনতে পাই না, উনি কিভাবে শুনতে পাইলেন? তাহলে এতদিন হয় নাই কেন? দেশটা ধ্বংস হয়ে গেছে, এখন 1-11 শব্দ শুনতে পাচ্ছেন। এটা নিয়ে অতিথির বক্তব্য, এই যে মাহফুজ আলম এই কথাটা বলেছে, এটা আমি দেখেছি। এখানে নিচে বোধহয় সে লিখেছে যে জুলাই জঙ্গিরাই জিতবে, এটা বলে আপনার আমি যতটুকু দেখেছি। এগুলো কি জনগণকে বিভ্রান্ত করার জন্য এইসব খবর প্রচার হয় নাকি? এটা আগেও শুনতে পাচ্ছি, গৃহযুদ্ধ 1-11 পদধ্বনি নাকি শুনতে পায়, এখন এটা কি পদধ্বনি? দেখুন, এইরকম সময়ে সবাই সবার মতো করে বিশ্লেষণ করবে, গুজব ছড়াবে, যে যার যার পক্ষে আপনার পরিস্থিতিকে টানার চেষ্টা করবে। আমি এই সুযোগে শুধু জেনারেল ওয়াকারুজ্জামানকে একটা কথা বলে দিতে চাই যে আপনার জন্য এখনো কিন্তু সময় আছে। আপনি স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একজন সেনাপতি হিসেবে দাঁড়ানো, সেটা যদি দাঁড়ান তাহলে আপনি কিন্তু নিরাপদ জীবন কাটাতে পারবেন। কিন্তু আপনি যদি সেই পক্ষে না থাকেন, আপনি যত বছরই বেঁচে থাকুন, আপনি আর পৃথিবীতে নিরাপদ জীবন কাটাতে পারবেন না, সম্মানের জীবনও কাটাতে পারবেন না। আপনি প্রেসিডেন্টের কথা যেটা বললেন, প্রেসিডেন্টের আত্মপরিচয়, সম্মান, সেনাপ্রধানের তো তাই একই অবস্থা। সেনাপ্রধানও তো একদম বিতর্কিত হয়ে গেছেন এখন। সেনাবাহিনী প্রধান তার চেয়েও বেশি, কারণ হলো রাষ্ট্রপতিকে আমরা মোরাল জায়গা থেকে দোষ দিতে পারি, কিন্তু রাষ্ট্রপতির তো আসলে ফিজিক্যালি কোনো ক্ষমতা নেই, কিন্তু সেনাবাহিনী প্রধানের তো আছে। তার ডিসপোজালে আপনার বাংলাদেশের সবগুলা সামরিক বাহিনী। হ্যাঁ, যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী সামরিক বাহিনী হিসাবে প্রধান, তিনি চাইলে নৌবাহিনী, বিমান বাহিনী সবাইকে একত্রিত করে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু অবস্থান নিতে পারেন। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে তার জন্য এখনো সুযোগ আছে এই ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি। এখন ইতিহাসের উনি কি আপনার ইতিহাসের পক্ষে থাকবেন, না এতদিন যেভাবে তিনি ইতিহাসের বিপরীতে গা ভাসিয়েছেন সেইভাবে থাকবেন? হ্যাঁ, ইতিহাস তাকে কিভাবে লিপিবদ্ধ করবে, এই জিনিসটা এখনো তার হাতে আছে। কিন্তু রাষ্ট্রপতির কাছে যেটা আছে সেই ক্ষমতাটা অনেক সংকুচিত। সেনাপতি ওয়াকারুজ্জামানের হাতে যেটা আছে সেটা অনেক বেশি শক্তিশালী। রাষ্ট্রপতির চেয়ে ওনার অনেক বেশি ক্ষমতা আছে। 3 বাহিনীর প্রধান মিলে একটা দেশকে বাঁচানোর, এখন 3 বাহিনী মিলে দেশকে বাঁচানোর কোনো সম্ভাবনা কি আপনার মনে হয়? 1 বছরে যে ভাঙচুরের উন্নতি হয়েছে আমাদের দেশে, যে মবের উন্নতি হয়েছে, যে সমস্ত কিছু যে উন্নতি, গোপালগঞ্জের যে আক্রমণ লজ্জাজনক, দেশের সব মানুষের সামনে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন সেনাপ্রধান এবং 2023 সালে তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন, তাকে যখন সেনাপ্রধান বানানো হয়, তখন তিনি কিন্তু বঙ্গবন্ধুর কথা বলেছিলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কথা বলেছিলেন। এখন আবার তিনি অন্য কথা বলছেন, ভুলে গেছেন সেটা।
তো এইরকম একজন চরিত্রের মানুষ কি আপনার মনে হয় দেশের? আর 5ই আগস্ট, গত বছরের 5ই আগস্ট তিনি বলেছিলেন যে আমিরে জামাত এখানে এসছেন, হেফাজতের মামুনুল হক এসছেন, দেখা করছেন, কথা বলছেন, অন্যান্য রাজনৈতিক দলও এসছে, কিন্তু তখনও কিন্তু আমার যতটুকু ধারণা আওয়ামী লীগ সরকার বিদ্যমান, দুপুর 1টার দিকে সম্ভবত তারা এসছেন, কথা বলছেন। একটা স্বাধীন সার্বভৌম দেশে নিষিদ্ধ একটা সংগঠন জামাতে ইসলাম, তখন এখন যেমন ছাত্রলীগকে বলা হয়, নিষিদ্ধ সংগঠনের সাথে উনি ক্যান্টনমেন্টে মিটিং করেছেন। এইটাকে আপনি কতটুকু, এটা থেকে কিন্তু বেরিয়ে আসবেন? আমার তো মনে হয় না। অবশ্যই উনি বেরিয়ে আসবেন না, কিন্তু যদি উনি বুঝতে পারেন যে, এবং যেটা সত্য, আসলে তো যেই পক্ষ উনি নিয়েছেন এই পক্ষ পরাজিত হবে, এই পক্ষ পরাজিত হয়ে গেছে। কিভাবে হয়েছে এটা আমি বারবার বলেছি, আবার আবার আপনাকে একবার স্মরণ করিয়ে দিতে চাই। আপনি দেখেছেন যে গত বছরের জুলাই আগস্টের অনাচারের পরে ইউনূস ক্ষমতায় বসার পর ওই যে শীর্ষ সন্ত্রাসী পিনাকি গফুর নামে যে লোক আছে বাংলাদেশে, যে গফুর নামে নিজেকে আপনার একটা করেছিল, নাটক করেছিল যে হয়ে গেছে, সে অপহরিত হয়ে গেছে, সে ফরহাদ মজা, তারপরে আপনার এই যে মাহমুদুর রহমান, তারপর আপনার তাজ হাসমি, একটা 70-75 বছরের উন্মাদ বৃদ্ধ, এরা সবাই ইউনূসকে ডাকছিল যে আপনার হাতে হলো নেপোলিয়নের তরবারি, অর্থাৎ আপনি কেন সব আওয়ামী লীগকে মেরে ফেলছেন না, মুক্তিযুদ্ধের পক্ষে সব মানুষকে মেরে ফেলছেন না। আজকে জেনারেল হারুনকে হয়তো তারা মেরে ফেলেছে, আমি জানি না, কিন্তু জেনারেল হারুনকে মারতে পারবে, বাংলাদেশের যে 8-10 কোটি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে তাদের সবাইকে তো মারতে পারবে না। এই যে সবাইকে মারতে না পারার যে অক্ষমতা, সেইখানে কিন্তু আপনার জুলাই আগস্টের এই জঙ্গি উত্থান ব্যর্থ হয়ে গেছে। এটাকে বিপ্লব বলুন, যাই বলুন, এই ব্যর্থতার পর এটার পরাজয় শুধু সময়ের ব্যাপার। সুতরাং জেনারেল ওয়াকার যেই পথে পর্যন্ত বেছে নিয়েছেন সেটা কিন্তু পরাজয়ের পথ, ওনার পরাজয়, ওনার আদর্শের পরাজয়। এখন সেটা যদি উনি বুঝতে পেরে, উনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উনি যদি আপনি উত্থান দেখতে পান, তাহলে হয়তো উনি তিনি পরিবর্তিত হতেও পারেন। অনেক সময় মানুষ আপনার কি বলে ভয়েও কিছু করে। এখন যদি উনি যোগ বিয়োগে যেহেতু অত্যন্ত পাকা, আমি মোটা গর্দান দেবপ্রিয় যতটা যোগ বিয়োগে খারাপ, এই সেনাপ্রধান যোগ বিয়োগে মনে হচ্ছে ততটাই ভালো। সুতরাং ভালো হলেও আমি কিন্তু ওনাকে ওই জিনিসটা স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশে আপনারা যে জঙ্গিবাদ নিয়ে এসছেন এই জুলাই আগস্টে, সেনাবাহিনীর অনেক কথা শুনি এবং প্রতিটা কথাই কিন্তু এই জঙ্গিদের পক্ষে এবং তাদের সবকিছু, কিন্তু এটা পরাজিত হবে। এখন জেনারেল ওয়াকার কি পরাজিত শক্তির পক্ষে থাকবেন, নাকি উনি চাইবেন যে যারা বিজয়ী হবে তাদের পক্ষে আসতে? যদি এই অনুধাবন আসে তাহলে হয়তো উনি কিছু করতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা বলতে পারি, অথবা তিনি এই পক্ষেই থাকবেন, কিন্তু বিজয় হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশের, এটাই সুনিশ্চিত। জি জি, ধন্যবাদ। আমরা শেষের দিকে চলে এসেছি, আর আমি প্রিয় দর্শক আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, বাংলাদেশ সময় রাত 11টায় আমরা দুইজন অতিথিকে নিয়ে বসবো, এবং সেখানে আমরা 35% যে আমেরিকার ট্যারিফ, সেটা আমরা কতটুকু লাভবান হয়েছি, কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা নিয়ে বিশ্লেষণ হবে। আপনারা যারা যুক্ত হবেন ধন্যবাদ জানাবো, আপনারা যুক্ত হবেন আশা করি। সেই এখানে বিশ্লেষণ করা হবে যে আসলে আমরা লাভবান হয়েছি কিনা, ক্ষতিগ্রস্ত হয়েছি। আর হারুন সাহেবের কাছে আমার সর্বশেষ প্রশ্ন, এরপরে আমরা শেষ করে দিব, আরেকটা লাইভে যাব 11টার সময়, সেটা হচ্ছে 5ই আগস্ট আগামীকাল। এই যে কেউ কেউ বলছেন খুব একটা ভয়ঙ্কর দিন, কেউ বলছেন দেশকে ধ্বংসের একেবারে শেষ দিন। হ্যাঁ, ইউনূস সাহেব সেখানে বক্তব্য দেবেন, জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন তিনি, এবং সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আনার একটা উদ্যোগ নিয়েছেন। ঢাকা শহরে এমনিতেই বসবাসের অযোগ্য মানুষের সংখ্যা অনেক বেশি, প্রয়োজনের তুলনায় অনেক মানুষ। সেই ক্ষেত্রে এই যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে আনা, 5 তারিখে কি ঘটতে যাচ্ছে, আপনার যদি কোনো একটা বক্তব্য থাকে একটু বলবেন প্লিজ। দেখুন, বরাবরের মতো আমি অ্যাডভান্স কিছু বলি না, আমি শুধু ইতিহাসের নিরিখে আমি পরিস্থিতিগুলো বিশ্লেষণ করি। ইউনূস দেখেন ইউনূস গত 1 বছরে কোথাও একটা সত্য কথা কিন্তু বলেনি। আপনি আমাকে দেখাতে পারবেন না, ইউনূসের পক্ষের কোনো লোক আমাকে দেখাতে পারবে না। এবং কিছুদিন আগে তারা একটা নাটক করেছে যে আপনার বসুন্ধরা সিটিতে নাকি শত শত আপনার আওয়ামী লীগের লোকজন আপনার ট্রেনিং নিচ্ছে। এই ধরনের গাঁজাখুরি গল্প এরা কিন্তু প্রচুর চালাচ্ছে। কালকে ওরা দেখেন ওদের পক্ষে যে কোনো জনসমর্থন নাই, তার প্রমাণ হলো তারা আগেই ট্রেন বরাদ্দ করে রেখেছে সারা বাংলাদেশ থেকে।
থেকে জঙ্গিদের নিয়ে আসার জন্য। তো কি হবে না হবে, সে বোমা মেরে 500 মানুষ মেরে ফেলবে, কি করবে, এগুলো হয় কি যে কোনো কিছু ইউনুস থেকে আপনি আশা করতে পারেন। অর্থাৎ ইউনুসের পক্ষে আপনি শুধু একটা প্রেডিকশন, একটা ভবিষ্যৎবাণী করতে পারবেন, আউট অ্যান্ড আউট একটা ক্রিমিনাল, অর্থনৈতিকভাবে ক্রিমিনাল, মানসিকভাবে ক্রিমিনাল, চরিত্রগতভাবে একটা ক্রিমিনাল। যখন এত বড় একটা ক্রিমিনাল রাষ্ট্র চালায়, রাষ্ট্রকে তার পকেটের সম্পত্তি হিসাবে ব্যবহার করে, শুধু যেটা বলা যায় সে সহজেই কামড় ছাড়বে না, কারণ লোভ হলো ইউনুস আর লোভ, এই দুইটা একটা সমার্থক জিনিস। এই লোভের ফাঁদে পড়ে যেই মানুষ ক্ষমতা গ্রহণ করে একটা দরিদ্র রাষ্ট্র থেকে, যে তার এনসিপির প্রতিও তো সে সুবিচার করে নাই, যেভাবে সে 10,000 কোটি টাকা পরিমাণের অর্থনৈতিক লাভ বাংলাদেশ থেকে নিয়ে নিয়েছে। সুতরাং বাংলাদেশে ভবিষ্যতে এই মুক্তিযুদ্ধ বিরোধীরাও হয়তো খেলতে পারে নিজেদের সাথে, একদিকে থাকবে আপনার ইউনুস, অন্যদিকে মৌলবাদীরা, আর 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 পেছনে তো বিএনপি আছেই। আমি এই বর্তমানে যা হচ্ছে এটা এদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব হিসাবে দেখি। এবং এরা যে এখনো মারামারি করছে না, কারণ হলো যে সময়টা খুব বেশি আগের না, যখন তারা বুকে বুক মিলিয়ে দিয়েছিল ষড়যন্ত্রের সাথে, সেটা মাত্র 1 বছর গেছে। 1 বছরের মাথায় তো আপনার একে অপরের উপর মানে ইট মারতে পারছে না, কারণ হলো যে লজ্জা লাগছে। কিন্তু যদি এটা বেশি দিন চলে, ভবিষ্যতে হয়তো তারাই কামড়াকামড়ি করবে, মারামারি করবে। কিন্তু বাংলাদেশের মানুষকে যে জিনিসটা বুঝতে হবে, একমাত্র শেখ হাসিনা দেখিয়েছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করে, সেটা একটু আমি বলবো সবাইকে মাথা রাখা, আর কেউ কিন্তু সেটা করে দেখাতে পারেনি। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা অনেকে কমেন্টস করেছেন, আজকে হারুন সাহেব ভুলে গেছেন, আমি আর